সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ বিভাজন এবং বৈদেশিক হস্তক্ষেপের মধ্য দিয়ে সিরিয়া আজ এমন এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে যেখানে পুরনো ইতিহাস ও নতুন বাস্তবতা পরস্পরের সঙ্গে মিশে এক জটিল কূটনৈতিক দৃশ্যপট তৈরি করেছে। 2024 সালের ডিসেম্বরে দামেস্কের সাবেক বিদ্রোহী নেতা আহমদ আল শারার নেতৃত্বে যে পরিবর্তন সংঘটিত হয় তা শুধু সিরিয়ার রাজনৈতিক ইতিহাস নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকেও নেড়ে দিয়েছে। সিরিয়া রাশিয়ার সম্পর্ক, উন্নয়ন ও মধ্যপ্রাচ্যের নতুন খেলা নিয়ে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদন। দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধ শেষে বাশার আল আসাদের পতন ও নতুন সরকারের উত্থান এমন এক সময় এসেছে যখন রাশিয়া এখনও সিরিয়ার রাজনৈতিক ও সামরিক অঙ্গনে সবচেয়ে প্রভাবশালী বিদেশি শক্তি। এই প্রেক্ষাপটে আল শারার মস্কো সফর এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তিনি ঘোষণা দেন যে সিরিয়া রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্ক পুনরুদ্ধার করতে চায়। তার এই বার্তায় একদিকে পুরনো বন্ধুত্বের স্বীকৃতি, অন্যদিকে নতুন বাস্তবতার প্রতি কূটনৈতিক নমনীয়তা প্রদর্শন করে। কিন্তু এই সম্পর্কের পুনর্গঠন নিছক রাজনৈতিক আনুষ্ঠানিকতা নয়, এর পেছনে রয়েছে গভীর অর্থনৈতিক নির্ভরতা, সামরিক ভারসাম্য এবং আন্তর্জাতিক স্বার্থের জটিল হিসেব। রাশিয়া ও সিরিয়ার সম্পর্কের শেকড় বহু পুরনো। ১৯৫৬ সালের পর থেকে সোভিয়েত ইউনিয়ন সিরিয়ার অন্যতম প্রধান মিত্রে পরিণত হয়। ঠান্ডা যুদ্ধের সময় মধ্যপ্রাচ্যে পশ্চিমা শক্তির প্রভাব প্রতিরোধে মস্কো দামেস্ককে সামরিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তা দেয়। ১৯৭০ সালে হাফেজ আল আসাদ ক্ষমতায় আসার পর সিরিয়া ও সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক আরও মজবুত হয়। দামেস্কে রুশ অস্ত্র, প্রশিক্ষক ও সামরিক উপদেষ্টাদের উপস্থিতি তখন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়ায়। সোভিয়েত পতনের পরও রাশিয়া সিরিয়ার পাশে থেকে যায় এবং বাশার আল আসাদের আমলে এই সম্পর্ক পুনরুজ্জীবিত হয়। 2011 সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর সিরিয়া আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আসাদের পক্ষে একের পর এক ভেটো ব্যবহার করে। 2015 সালে যখন বিদ্রোহীরা দামেস্কের কাছাকাছি পৌঁছে যায়, তখন রাশিয়া সরাসরি সামরিকভাবে হস্তক্ষেপ করে। রুশ বিমান হামলা ও সামরিক সহায়তায় আসাদ সরকার টিকে থাকতে সক্ষম হয়। এই সময় রাশিয়া সিরিয়ার লাতাকিয়া প্রদেশে হামাইমি বিমান ঘাঁটি স্থাপন করে, যা মধ্যপ্রাচ্যে তাদের অন্যতম শক্ত ঘাঁটি হয়ে ওঠে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলে যায়। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক পতন ও অভ্যন্তরীণ ক্ষোভ ক্রমেই আসাদ সরকারের বিরুদ্ধে এক বৃহত্তর গণ অভ্যুত্থানের রূপ নেয়। বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্য থেকে উদিত আহমদ আল শারা এক নতুন রাজনৈতিক মুখ হিসেবে উঠে আসেন। তিনি শুধু সামরিক সাফল্য অর্জন করেননি, বরং বিভিন্ন গোষ্ঠী ও উপজাতিকে ঐক্যবদ্ধ করে জাতীয় মুক্তি আন্দোলনের নেতৃত্ব দেন। 2024 সালের ডিসেম্বর মাসে দামেস্কে প্রবল লড়াইয়ের পর তার বাহিনী রাজধানী দখল করে এবং বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে যান। আল শারার নেতৃত্বে নতুন সরকার গঠিত হওয়ার পরই সিরিয়ার সামনে আসে এক বিশাল চ্যালেঞ্জ: পুরনো বৈরিতার ছায়া কাটিয়ে আন্তর্জাতিক সম্পর্ক পুনর্গঠন। বিশেষত রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিল সবচেয়ে স্পর্শকাতর, কারণ একদিকে রাশিয়া আসাদের দীর্ঘদিনের মিত্র, অন্যদিকে নতুন দামেস্ক সরকারের স্থিতিশীলতা নির্ভর করে রাশিয়ার সামরিক ও প্রযুক্তিগত সহায়তার উপর। আহমদ আল শারা মস্কো সফরে যান এবং প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আরও বলেন, আমরা রাশিয়ার সঙ্গে অতীতের মহান ইতিহাসকে সম্মান করি এবং এই সম্পর্কের স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করছি। তিনি আরও উল্লেখ করেন, সিরিয়ার জ্বালানি খাতের একটি বড় অংশ এখনও রুশ প্রযুক্তি ও বিশেষজ্ঞদের উপর নির্ভরশীল।
এই বক্তব্যে দুটি বিষয় স্পষ্ট। প্রথমত, নতুন সরকার রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কোনো ঝুঁকি নিতে চায় না। দ্বিতীয়ত, তারা মস্কোর উপর নির্ভরতা বজায় রেখে আন্তর্জাতিক পরিসরে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে চায়। পুতিনও তাদের বক্তব্যে সিরিয়ার নতুন সরকারের প্রশংসা করেন এবং বলেন, রাশিয়া সর্বদা সিরিয়ার জনগণের পাশে থাকবে। তবে এই সম্পর্ক পুনর্গঠনের পথে সবচেয়ে জটিল বিষয় হল বাশার আল আসাদের উপস্থিতি। তিনি বর্তমানে রাশিয়ায় আশ্রয়ে আছেন। মস্কো জানিয়েছে তাকে মানবিক কারণে আশ্রয় দেওয়া হয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সম্প্রতি বলেছেন, আসাদ এবং তার পরিবার মস্কোতে সম্পূর্ণ নিরাপদে আছেন এবং কোনো বিস্ফোরক বা হত্যা চেষ্টার ঘটনা ঘটেনি। তবে আরব গণমাধ্যমে আসাদকে বিষ প্রয়োগের গুজব ছড়িয়েছে। কেউ কেউ দাবি করছে তিনি মস্কোর এক হাসপাতালে ভর্তি ছিলেন এবং পরবর্তীতে সুস্থ হয়ে উঠেছেন। ল্যাভরভ এই খবরগুলোকে ভিত্তিহীন প্রচারণা বলে উড়িয়ে দেন। এদিকে নতুন সিরীয় সরকার বারবার রাশিয়ার কাছে আসাদকে প্রত্যর্পণের দাবি তুলেছে। তাদের বক্তব্য, আসাদ সিরিয়ার জনগণের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন, গণহত্যা ও যুদ্ধাপরাধ করেছেন। তাকে বিচারের মুখোমুখি না করলে ন্যায় বিচার প্রতিষ্ঠা অসম্ভব। কিন্তু রাশিয়া সেই দাবি প্রত্যাখ্যান করেছে। রাশিয়ার ইরাকস্থ রাষ্ট্রদূত আলপারুস কোত্রেশেভ স্পষ্ট করে বলেন, বাশার আল আসাদকে আশ্রয় দেওয়া হয়েছে প্রেসিডেন্ট পুতিনের সরাসরি নির্দেশে এবং এই সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। কোত্রেশেভ আরও জানান, আসাদের ওপর কঠোর শর্ত আরোপ করা হয়েছে। তিনি কোনো রাজনৈতিক বা গণমাধ্যম কার্যক্রমে অংশ নিতে পারবেন না। এখন পর্যন্ত তিনি সেই শর্ত ভঙ্গ করেননি। এই তথ্য থেকে স্পষ্ট, রাশিয়া আসাদকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় রাখতে চায়, যাতে নতুন সিরীয় সরকারের সঙ্গে সম্পর্ক বিঘ্নিত না হয়। রাশিয়া একদিকে নতুন দামেস্ক সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে চায়, অন্যদিকে পুরনো মিত্র আসাদের প্রতি নৈতিক দায়বদ্ধতা ছাড়তে পারছে না। এই অবস্থান মস্কোর জন্য জটিল। যদি তারা আসাদকে হস্তান্তর করে, তবে বিশ্বে তাদের বিশ্বস্ত মিত্র হিসেবে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। আবার যদি তাকে চিরকাল রক্ষা করে, তবে নতুন সিরীয় সরকারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলবে। রাশিয়ার কূটনৈতিক কৌশল তাই এখন ভারসাম্যের উপর দাঁড়িয়ে। একদিকে তারা দামেস্কে সামরিক ও জ্বালানি সহায়তা দিচ্ছে, অন্যদিকে আসাদকে নিরাপদে রাখছে। এতে রাশিয়া দুটি লক্ষ্য অর্জন করতে চায়। প্রথমত, মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বজায় রাখা। দ্বিতীয়ত, পশ্চিমা শক্তির বিরুদ্ধে নিজেদের বিশ্বস্ত মিত্রের ভাবমূর্তি রক্ষা করা। গৃহযুদ্ধের পর সিরিয়ার অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত। অবকাঠামো, জ্বালানি, কৃষি সব ক্ষেত্রেই বিপর্যয় নেমেছে। এই প্রেক্ষাপটে রাশিয়ার প্রযুক্তি ও বিনিয়োগ সিরিয়ার পুনর্গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল সারা সরকার রাশিয়ার সঙ্গে নতুন অর্থনৈতিক চুক্তির মাধ্যমে জ্বালানি খাত পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নিচ্ছে। বিশেষ করে রুশ কোম্পানি গ্যাসপ্রম ও রোসনেফট সিরিয়ার গ্যাস ক্ষেত্র পুনরায় চালু করতে আগ্রহ দেখিয়েছে। রাশিয়া চায় সিরিয়ায় তার সামরিক উপস্থিতি বজায় রেখে অর্থনৈতিক প্রভাব বিস্তার করতে। এজন্য তারা নতুন বন্দর সুবিধা, বিমান ঘাঁটি সম্প্রসারণ ও অস্ত্র সরবরাহের মতো বিষয়গুলো আলোচনায় রেখেছে। দামেস্কো এসব প্রস্তাবে আগ্রহী, কারণ যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে বিদেশি বিনিয়োগ ছাড়া কোনো বিকল্প নেই। সিরিয়া রাশিয়া সম্পর্ক কেবল দ্বিপাক্ষিক নয়, এটি আঞ্চলিক রাজনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত। একদিকে ইসরায়েল নিয়মিত সিরিয়ার ভেতরে বিমান হামলা চালাচ্ছে, অন্যদিকে ইরান সিরিয়ার মাটিতে নিজের প্রভাব বজায় রাখছে। তুরস্ক উত্তর সিরিয়ায় কুর্দি বিদ্রোহ দমন করতে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। এই তিনটি দেশেই নিজেদের নিরাপত্তা ও স্বার্থের নামে সিরিয়ার ভেতরে হস্তক্ষেপ করছে। এই জটিল বাস্তবতায় রাশিয়া সিরিয়াকে নিজের কৌশলগত ঘাঁটি হিসেবে ধরে রাখতে চায়। তাদের লক্ষ্য মধ্যপ্রাচ্যে পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে এক স্থায়ী ভারসাম্য সৃষ্টি করা। পাশাপাশি সিরিয়ার নতুন সরকারকে সহযোগিতা করে রাশিয়া প্রমাণ করতে চায় যে তারা শুধু স্বৈরাচার নয়, বরং পরিবর্তন পরবর্তী পুনর্গঠনের অংশীদার হতে পারে। পশ্চিমা বিশ্ব এখনও সিরিয়ার নতুন সরকারকে পুরোপুরি স্বীকৃতি দেয়নি। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এখনও ট্রানজিশনাল গভর্নমেন্ট হিসেবে বিবেচনা করছে, যাতে মানবাধিকার ও গণতন্ত্রের নিশ্চয়তা থাকে। কিন্তু বাস্তবতা হল, পশ্চিমা শক্তিগুলো সিরিয়ার যুদ্ধকালীন ভুল মূল্যায়নের দায় এড়াতে চাইছে।
তারা একসময় আসাদ বিরোধী গোষ্ঠীকে সমর্থন করলেও পরবর্তীতে সন্ত্রাসবাদের আশঙ্কায় সেই অবস্থান থেকে সরে আসে। রাশিয়া এই ফাঁকটি কাজে লাগিয়েছে। তারা বলছে পশ্চিমাদের মতো পরিবর্তন নয়, তারা স্থিতিশীলতা চায়। আর এই স্থিতিশীলতা প্রতীক এখন আহমদ আল শারা। যুদ্ধোত্তর সিরিয়ায় লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত, শতাধিক শহর ধ্বংসস্তূপে পরিণত এবং মানবিক সংকট এখনও তীব্র। এই বাস্তবতায় নতুন সরকার আন্তর্জাতিক সহায়তা চাইছে, কিন্তু আসাদ ইস্যু তাদের কূটনৈতিক অবস্থানকে জটিল করে তুলেছে। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল ও হেগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত ইতিমধ্যেই আসাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, কিন্তু তাকে বিচারের মুখোমুখি করতে হলে রাশিয়ার সহযোগিতা অপরিহার্য। রাশিয়া যদিও প্রকাশ্যে এই প্রক্রিয়ার বিরোধিতা করেনি, তবে বাস্তবে তারা আসাদকে হস্তান্তর করতে রাজি নয়। এতে সিরিয়ার জনগণের একাংশের মধ্যে হতাশা তৈরি হচ্ছে। তাদের মতে ন্যায় বিচার ছাড়া পুনর্গঠন অসম্ভব। অন্যদিকে সরকার বলছে বর্তমানে স্থিতিশীলতা ও পুনর্গঠনই অগ্রাধিকার। আল শারার নেতৃত্বে সিরিয়া এখন এক সংবেদনশীল ভারসাম্যের মধ্যে দাঁড়িয়ে। একদিকে তাকে পুরনো শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হচ্ছে, অন্যদিকে নতুন আন্তর্জাতিক সহযোগিতা গড়তে হচ্ছে। রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনর্গঠন এই প্রক্রিয়ার কেন্দ্রে। যদি এই সম্পর্ক ভারসাম্যপূর্ণভাবে পরিচালিত হয়, তবে সিরিয়া অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে দ্রুত পুনরুদ্ধার করতে পারবে। কিন্তু যদি আসাদ ইস্যু ঘিরে উত্তেজনা বাড়ে, তবে সম্পর্ক ভেঙে পড়ার শঙ্কা থেকে যায়। সিরিয়া রাশিয়া সম্পর্কের গল্প আজ ইতিহাস, বাস্তবতা ও ভবিষ্যতের মিলন বিন্দু। একদিকে রয়েছে পুরনো কৌশলগত মিত্রতার স্মৃতি, অন্যদিকে নতুন রাজনৈতিক বাস্তবতার দাবি। আহমেদ আল শারার সরকার এখন এই দুইয়ের মাঝে ভারসাম্য খুঁজছে। রাশিয়া চায় সিরিয়াকে ধরে রেখে মধ্যপ্রাচ্যে প্রভাব বজায় রাখতে, আর সিরিয়া চায় রাশিয়ার সহযোগিতায় নিজেদের পুনর্গঠন সম্পন্ন করতে। তবে বাশার আল আসাদ ইস্যু এই সম্পর্কের সবচেয়ে বড় পরীক্ষায় পরিণত হয়েছে। রাশিয়া তাকে আশ্রয় দিয়ে যেমন নিজেদের নৈতিক অবস্থান রক্ষা করছে, তেমনি নতুন দামেস্ক সরকারের সঙ্গে সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েনও বজায় থাকছে। এই পরিস্থিতি কতটা দীর্ঘস্থায়ী হবে তা নির্ভর করছে উভয় পক্ষের কূটনৈতিক প্রজ্ঞা ও পারস্পরিক স্বার্থের ভারসাম্যের উপর। সংক্ষেপে বলা যায়, দামেস্ক আজ ইতিহাসের এক সংযোগ বিন্দুতে দাঁড়িয়ে, যেখানে অতীতের মিত্রতার ভার, নতুন রাষ্ট্রীয় বাস্তবতা, আন্তর্জাতিক ন্যায় বিচারের দাবি এবং আঞ্চলিক ক্ষমতার রাজনীতি একসঙ্গে মিশে গেছে। প্রেসিডেন্ট আহমদ আল শারার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল রাশিয়ার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রেখে দেশকে পুনর্গঠনের পথে এগিয়ে নেওয়া, ন্যায় বিচারের দাবি পূরণ করা এবং যুদ্ধবিধ্বস্ত এক জাতিকে নতুন ভবিষ্যতের পথে দাঁড় করানো। আর রাশিয়ার জন্য এটি এক পরীক্ষা। তারা সত্যি মধ্যপ্রাচ্যে প্রভাবশালী শক্তি নয়, বরং দায়িত্বশীল মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করতে পারবে। ভবিষ্যতে এর উত্তর দেবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।